নমস্কার। বিহারের রাজনীতিতে একটা রীতিমতো ভূমিকম্প ঘটে গেল। খবরটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হলো কেন? হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? পর্দার আড়ালে আসল খেলাটা ঠিক কী চলছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখুন, নীতিশ কুমারের এই সিদ্ধান্তের পরেই তার সমর্থকরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, অনেকে তো কাঁদছেনও, আর তাদের নেতার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন। মানে সমর্থকদের অভিযোগটা একদম পরিষ্কার। তারা বলছেন নীতিশ কুমারের জনপ্রিয়তাকে ব্যবহার করে বিজেপি নির্বাচনে জিতেছে, আর এখন তার সাথেই বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তাদের কথা হলো নীতিশের নামে ভোট নিয়ে এখন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা এক কথায় একটা বিরাট প্রতারণা। তো এই যে এত বড় একটা ঘটনা ঘটল, এর পেছনে কিন্তু বেশ কয়েকটা থিওরি উঠে আসছে। চলুন একে একে সেই কারণগুলো খতিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে আসল সত্যিটা ঠিক কি। প্রথমে আসা যাক নীতিশ কুমার নিজে কি বলছেন। উনি পদত্যাগের কারণ হিসেবে বলেছেন যে তার নাকি অনেক দিনের ইচ্ছে ছিল সংসদের দুটো কক্ষেরই সদস্য হওয়ার। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই কারণ দেখিয়ে কেউ কি মুখ্যমন্ত্রীর মতো এত বড় একটা পদ ছেড়ে দেয়? যুক্তিটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তাই না? অন্যদিকে বিরোধীরা কি বলছে? আরজেডি আর কংগ্রেসের মতে এটা তো বিজেপির পুরনো চাল। তারা নাকি প্রথমে আঞ্চলিক দলগুলোর কাঁধে ভর দিয়ে নিজেদের শক্তি বাড়ায়, আর তারপর কাজ ফুরিয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলে দেয়। বিরোধীদের ভয় বিজেপি এখন জেডিইউকে পুরোপুরি গিলে ফেলতে চাইছে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, যে বিরোধীরা আজ নীতিশ কুমারের জন্য এত দরদ দেখাচ্ছে, তারাই কিন্তু কদিন আগে পর্যন্ত ওনার স্বাস্থ্য নিয়ে কিনা বলছিল। তখন তাদের মুখেই শোনা যাচ্ছিল যে নীতিশ কুমার নাকি রাজ্যের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। আর আজ তারাই বলছে ওনার সাথে বিরাট অন্যায় হয়েছে। আর ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা নির্বাচনের রেজাল্টের দিকে তাকাই। জেডিইউ ৮৫টা আসন জিতেছে, যেটা কিন্তু দারুণ একটা পারফরম্যান্স। প্রশ্নটা হলো, দলের এত ভালো ফলের পর একজন নেতা কেন পদ ছাড়বেন? এখানেই তো আসল রহস্যটা, তাই না? আচ্ছা, এতগুলো থিওরির পর এবার চলুন সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যাটার দিকে যাওয়া যাক। অনেক রাজনৈতিক বিশ্লেষকই কিন্তু বলছেন এই ঘটনাটা হঠাৎ করে ঘটেনি, বরং এটা একটা অনেক আগে থেকে ঠিক করা, খুব ঠান্ডা মাথার একটা রাজনৈতিক চাল। কৌশলটা ছিল অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। প্রথমে নির্বাচনের আগে একটা আশঙ্কা তৈরি করা হলো, যেটা জেডিইউ সমর্থকদের ভোট দিতে আরও বেশি করে উৎসাহিত করল। এর ফলে কি হলো? জোটের বিশাল জয় নিশ্চিত হলো, আর যেই না জয় এলো, তখন আগে থেকে ঠিক করে রাখা প্ল্যান অনুযায়ী খুব মসৃণভাবে ক্ষমতার হস্তান্তর করা হলো। এটা কিন্তু পুরো জোটের জন্যই একটা উইন উইন সিচুয়েশন ছিল। মানে নীতিশ কুমারের এই দিল্লি যাওয়াটাকে কিন্তু অবসর ভাবলে ভুল হবে। এটা আসলে জাতীয় রাজনীতিতে ওনার একটা বড়সড় প্রমোশন। খুব সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলেছে, আর নীতিশ কুমারকে সেখানে একটা বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। তো নীতিশ কুমার তো গেলেন, এখন সবার নজর একটাই দিকে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। বিহারের নেতৃত্বে যে একটা নতুন যুগের শুরু হতে চলেছে তা বলাই বাহুল্য। আর এই মুহূর্তটা কিন্তু বিহারের রাজনীতির জন্য ঐতিহাসিক। কেন? কারণ এতদিন জোটের ছোট শরিক হিসেবে থাকার পর এই প্রথমবার বিজেপি নিজে রাজ্যের সরকার চালাতে চলেছে। তো মুখ্যমন্ত্রীর এই পদের জন্য দৌড়ে কে কে আছেন? সবার আগে নাম আসছে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর। তাছাড়াও অভিজ্ঞ নেতা নিত্যানন্দ রায় এবং জাতীয় সমীকরণের কথা মাথায় রাখলে দিলীপ কুমার জয়সওয়ালের নামও কিন্তু বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। তবে বিজয় সিনহার সম্ভাবনা একটু কম বলেই মনে করা হচ্ছে। আচ্ছা, সব তো হলো, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? মানে রাজ্য আর দলগুলোর জন্য এর ভবিষ্যৎটা কি? দেখুন, এই পুরো ঘটনার যদি একটা সারমর্ম টানি, তাহলে দাঁড়ায় যে এতদিন দ্বিতীয় সারিতে থাকার পর বিজেপি শেষমেশ বিহারের রাজনীতির ড্রাইভিং সিটে চলে এলো। নীতিশ কুমারের অনুপস্থিতিতে তারা এখন বড় ভাইয়ের ভূমিকা পালন করতে চলেছে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এই যে ক্ষমতার রদবদল হল, এটা কি বিহারে বিজেপির ভিতকে আরও মজবুত করবে, নাকি নীতিশ কুমারের অনুপস্থিতিতে বিরোধী দল মানে আরজেডিকে আবার ফিরে আসার একটা সুযোগ করে দেবে? বিহারের রাজনীতি আগামী দিনে কোন দিকে মোড় নেবে, সেটার উত্তর তো সময়ই দেবে।